বিয়ের মাত্র 6 মাসের মাথায় আমার ডিভোর্স হয়। আমার দোষ ছিল, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তথাকথিত স্মার্ট নই, হাই হিল পরতে পারি না। আমার সমস্যা হয়, আমি দেশীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে পারি না। ওনারা নাকি কালে ভদ্র দেশীয় খাবার খান, অথচ বিয়ের প্রথম 2 মাস আমি তাদেরকে মাছ ভাতই খেতে দেখেছি। তারা নাকি ভেবেছিল আমাকে নিয়ে তাদের মনের মতো করে গড়ে তুলবে, কিন্তু আমার নিজেরই নাকি আগ্রহ নেই। তাই শেষ পরিস্থিতি হচ্ছে ডিভোর্স। বিয়েটা হয়েছিল আমার শ্বশুরের আগ্রহে। বিয়ের মাত্র 2 মাসের মাথায় আমার শ্বশুর মারা যান। তারপর থেকে সবার চোখে আমার এই সমস্যাগুলো ধরা পড়তে থাকে। বিয়েতে আমার শ্বশুর কিছুই চাননি, শুধু আমাকে চেয়েছিলেন পুত্রবধূ হিসেবে। কিন্তু শাশুড়ি আমার মায়ের সাথে গল্প করেছিলেন, আপনাদের স্বার্থ অনুযায়ী ইঙ্গিতে এরকম ছিল, না দিতে পারলে আপনারা ফকির। আমার মধ্যবিত্ত বাবা মা তাদের খুশি করতে যতটুকু সম্ভব দিয়েছিলেন, কিন্তু তারা খুশি হননি, উল্টে আমাকে হাজারগুলো কথা শুনিয়েছিলেন। বাবার বাড়ি চলে এলাম, বাবা মা আমাকে কখনো অবহেলা করেনি, কিন্তু ভাবির একটু অন্যরকম নজরেই দেখতো। সারাক্ষণ নামাজে পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করতাম, অঝরে চোখের পানি ছড়াতাম। কিছুদিন পর খবর পেলাম সে আবার বিয়ে করেছে, পাত্রী স্মার্ট, আধুনিক, ধনী করে একমাত্র রাজকন্যা। জানি না প্রাক্তন স্বামীর বিয়েতে আমার কি যায় আসে, কিন্তু তবুও চোখ ফেটে জল বেরিয়ে এলো, কান্না আটকাতে পারলাম না। নিজের ঘরে খিল লাগালাম, শুনেছি তারা ভালোই আছে। আমার প্রাক্তন স্বামী তার অতি স্মার্ট ফ্যাশনেবল ড্রেস আর হাই হিল পরা আধুনিক স্ত্রীকে নিয়ে বিভিন্ন পার্টিতে যায়। তাদের নতুন বৌমা বিয়ের সময় এসি, ফার্নিচার, গাড়ি সবকিছু যৌতুক হিসেবে নিয়ে এসেছে। এমনকি বিয়েতে মেয়ের পক্ষ আমার প্রাক্তনকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছে। তাই শাশুড়ি বৌমার মধ্যে দারুণ মিল। রান্না বান্না সে আধুনিক আর না জানলেও চলবে, সেজন্য তো বোয়া আছেই। আর আমি বসে আছি অন্ধকার একটা ঘরে। এ নিয়ে 4বার পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করেছে। আমি ডিভোর্সের জেনেও তারা আমাকে দেখতে আসে, কিন্তু খাবার খাওয়ার পরে হাসি মুখে বলে দেয়, ছেলের তো ভালো রোজগার নেই, ছেলেকে একটা ব্যবসা ধরিয়ে দিতে হবে। আড়ালে আমি সমালোচনার বস্তু মাত্র, বাইরে গেলে লোকজন আর চোখে তাকায়। ডিভোর্সটাকে সমাজ এখনো টেবু করে রেখেছে। কেউ কেউ বলে বসে একটু মানে নিলেই পারতে, কি করে তাকে বোঝাবো? আমার তো আসলে কোনো দোষই ছিল না। ভাইদের গাড়ি আজ বোঝা হয়েছি। 2 ভাবে সংসারের প্রায় সমস্ত কাজে আমাকে দিয়ে করিয়ে নেয়। বাবা মা যখন এই ব্যাপারে প্রতিবাদ করে, তখনই বাসায় ঝগড়ার সৃষ্টি হয়। আজ আমার দরজা বন্ধ, এই দরজা আর খুলবে না। হয়তো বোর হলে এই দরজাটা বাবা মা আর ভাইয়েরা মিলে ভাঙতে বাধ্য হবে। এসব ভাবতে ভাবতে কখন সময় চলে গেছে বুঝতে পারিনি। ফজরের আজান শুনলাম, নামাজ আদায় করলাম। উপরের ফ্যানটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমি আমার স্রষ্টার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। যিনি আমাকে তৈরি করেছেন, তিনি কি আমাকে এই অকুল পাথরে ছুঁড়ে ফেলে দিবেন? হয়তো এটা সাময়িক পরীক্ষা মাত্র। মন ভরে হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করলাম। আমার চেয়ে অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে। পরদিন সকালে রেডিওয়ে বের হলাম। ভাবির আর চোখে তাকিয়ে আছে। নিজের একটা সিভি তৈরি করলাম, ডিভোর্স কথাটা উল্লেখ করলাম। তারপর টানা 6 মাস আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি। ততদিন মনকে বুঝিয়ে নিয়েছি, বিয়ে, বাচ্চা, সংসার এগুলো দরকার আছে, তবে এগুলোই জীবনের লক্ষ্য না। লক্ষ্য হওয়া উচিত অন্যের কাতে বোঝা না হওয়া, নিজের পায়ের তলায় মাটি শক্ত করা। একটি চাকরি হয়েও গেল, যদিও বেতন খুব বেশি না। বছর 4 পরে আমি 2 সন্তানের মা। একজন আমার নারী ছেড়া অস্তিত্ব, আর অন্যজন যাকে একটু বয়স থেকে আমি কুলে তুলে নিয়েছি। হ্যাঁ, আমি আবার বিয়ে করেছি, চাকরিও করছি। সবকিছু মেনটেন করতে যদিও একটি কষ্ট হচ্ছে, তবু আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ। ভদ্রলোক আমার একটা ব্যাংকে কাজে গিয়ে আমাকে পছন্দ করেছিলেন। উনার নাম সাফায়েত হোসেন। তিনি পেশায় একজন লয়ার এবং বিপত্নিক। মেয়েটি জন্মের সময় তার মা মারা যায়। পারিবারিকভাবে কোনো রকম ধুমধাম ছাড়াই বিয়েটা হয়েছিল। সাফায়েত লয়ার হওয়ার সুবাদে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট বাড়িতেও আসতো। তাদের বসার জন্য বাইরে আলাদা একটি রুম আছে। আমি বাইরে থেকে এক নজর দেখে চলে আসলাম। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, কে ছিল সাফায়েত? সে বলল, আরে বলুন, আমার এক ক্লায়েন্ট, ডিভোর্সের কেস। আমি জিজ্ঞেস করলাম, সমস্যা কি? সে বলল, ডিভোর্স নাকি স্ত্রীর কোন বাচ্চা হবে না। বয়সন্ধিকাল পরে যখন ঝামেলা ধরা পড়েছিল, তখন ডাক্তার বলেছিল মেয়ে কিন্তু কোনোদিনই মা হতে পারবে না। এই ছেলেপক্ষকে না জানিয়ে মেয়ে পক্ষ বিয়ে দিয়েছিল, এই জন্যই শেষ পরিস্থিতি, আজকে ডিভোর্সড। আরও এখানে প্রচুর ঝামেলা আছে। দেড়মোহর 50 লক্ষ টাকা। মেয়ে পক্ষ বলেছে যৌতুকের যা দেওয়া হয়েছিল সব তারা ফেরত নিয়ে যাবে। ভদ্রলোক না পারছে ছাড়তে, না পারছে ধরে রাখতে। আগে ভদ্রলোকের ভালোই ব্যবসা ছিল, হঠাৎ করে ব্যবসায় ধস নেমে এসেছিল, এখন খুবই খারাপ অবস্থা। আমি মুচকি হাসলাম, কারণ সে আর কেউ নয়, সে আমার প্রাক্তন। এক দেখাতে তাকে চিনতে আমার সমস্যা হয়নি। স্রষ্টাকে ধন্যবাদ সেই ভুল সিদ্ধান্ত নেওয়া রাতের সময়টা কমিয়ে ফজরের আজানটা আমার কানে পৌঁছে দেওয়ার জন্য। না হলে আমি সাফায়েতকে আজকে কোথায় পেতাম?